হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের শেখাবো রাশি বিজ্ঞানের 26.1 এর 14 দাগের অঙ্ক। তো আমি পূর্বে কিন্তু 1 থেকে 13 দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি। তোমরা প্রত্যেকেই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আমরা ঝটপট শুরু করি 14 দাগের অঙ্ক। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 341। 14 দাগের অঙ্ক কি বলছে? নিচের তালিকার 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে হবে। তো শ্রেণী সীমা দেওয়া আছে। দেখো শ্রেণী সীমা কি দেওয়া আছে আমরা লিখি এখানে। শ্রেণী সীমা নম্বরে দেওয়া আছে। শ্রেণী সীমাটা নম্বরে দেওয়া আছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। তো শ্রেণী সীমার বিপরীতে তোমাদের দেওয়া আছে ছাত্র। এখানে দেওয়া আছে আর একটা কলাম কি হবে? ছাত্র। আর ছাত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফআই, অর্থাৎ এটি কিন্তু আমাদের পরিসংখ্যা, যা পূর্বের অঙ্কে আমরা কিন্তু সবাই শিখেছিলাম যে ছাত্র অর্থাৎ এফআই, ওটাকে কি বলবো আমরা? এফআই, অর্থাৎ ওটাই হবে আমাদের পরিসংখ্যা। আর পরিসংখ্যার মান কত দেওয়া আছে দেখি? 6, 12, 26 আর 20। ওকে, এখন আমাদের কি করণীয়? আমাদের দেখতে হবে যে আমরা এই অঙ্কটা কোন সূত্র দিয়ে সমাধান করব। ঠিক আছে, তো তার আগে আমরা একটা জিনিস আমাদের দেখে নিতে হবে। এখানে যে শ্রেণীগুলি দেওয়া আছে, এই শ্রেণীগুলির প্রত্যেকটা দৈর্ঘ্য সমান আছে না অসমান আছে। দেখো এর আগের যে অঙ্কগুলি আমি করেছিলাম প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান ছিল, কিন্তু এই অঙ্কের শ্রেণী দৈর্ঘ্য সমান নয়। কেন নয়? দেখো আমরা হিসাব করি। 1 থেকে 4, 1 থেকে 4 পর্যন্ত কাউন্ট করো, কত হয়? 2, 3, 4, 3। তাহলে 1 থেকে 4 অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য কত আছে? দেখো 3 আছে এখানে। কিন্তু লাস্টেরটা লক্ষ্য করো, 16 থেকে 17 কত আছে শ্রেণী দৈর্ঘ্য? 1। তাই তো? অর্থাৎ দেখো প্রত্যেকটা আলাদা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য আছে। 4 থেকে 9 অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 5, 6, 7, 8, 9। কত হবে? 5। তাহলে শ্রেণী দৈর্ঘ্য দেখো প্রত্যেকটা আলাদা আছে। তাহলে এই আলাদা শ্রেণী দৈর্ঘ্য থাকার জন্য আমরা যে কোনো সূত্র দিয়ে সমাধান করতে পারবো না। আমরা শুধুমাত্র ক্রমবিচ্যুতি বাদ দিয়ে কিন্তু সমাধান করতে পারবো। ক্রমবিচ্যুতি দিয়ে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারবো না, কারণ ক্রমবিচ্যুতির ক্ষেত্রে আমাদের শ্রেণী দৈর্ঘ্য কি হতে হবে? সমান হতে হবে। আর এখানে শ্রেণী দৈর্ঘ্য সমান নাই। তার মানে আমরা কল্পিত গড় পদ্ধতিতে সমাধান করতে পারি আর প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করতে পারি। তো দেখো আমি এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করে তোমাদের দেখাচ্ছি। সূত্রটা কি আছে প্রত্যক্ষ পদ্ধতি? দেখো ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই, এটাই কিন্তু আমাদের প্রত্যক্ষ পদ্ধতির সূত্র। তো আমরা এই সূত্র থেকে আমরা বাকি কলামগুলো তৈরি করব। এফ আর মানটা তো অলরেডি দেওয়া আছে আমাদের কোশ্চেনে। এক্স আর মান তৈরি করতে হবে, যা আমরা পূর্বে সবাই শিখেছি। এক্সআই মানে শ্রেণী মধ্যক। এক্সআই মানে কি হবে? শ্রেণী মধ্যক। তাহলে এখানে একটা কলাম কি হবে? শ্রেণী মধ্যক লিখবো আমরা এখানে সুন্দর করে। শ্রেণী মধ্যক এক্সআই। শ্রেণী মধ্যক কি হবে? এক্সআই। আর এক্স আর মানটা আমরা কিভাবে পাই? দেখো শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1 আর এবং 4 যোগ করে 2 দিয়ে ভাগ। 1 + 4 তাকে 2 দিয়ে ভাগ করো। 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5। তাহলে 1 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ কত হবে? 2.5। তাহলে শ্রেণী মধ্যক কত হবে? 2.5। একইভাবে 4 আর 9 যোগ করো। 4 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ করো, কত হবে? দেখো 9 আর 4 কত হয়? 9 আর 4 কত হবে? 13। 13 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 6.5। একইভাবে 9 আর 16 যোগ করো 25, 2 দিয়ে ভাগ করো 12.5। 16 আর 17 যোগ করো 33, 2 দিয়ে ভাগ করো কত হবে? দেখো 33 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 16.5। আমাদের কিন্তু শ্রেণী মধ্যক বেরিয়ে গেল। এবার কি করতে হবে? এফআই এক্সআই একটা কলাম তৈরি করলে কিন্তু আমাদের শখের কাজ কমপ্লিট হবে। এফআই এক্সআই এখানে লিখবো কি আমরা? এফআই এক্সআই। আর এফআই এক্সআই মানে তো আমরা সবাই জানি, এফআই কলামের সঙ্গে এক্সআর কলামের গুণ করে এখানে বসাতে হবে। তো দেখি গুণগুলো করি। 6 এর সঙ্গে কত? 2.5। দেখো
2.5 ইন্টু 6, গুণটা করে দাও। দশমিকের গুণ ভয় পাওয়ার কিছু নেই, যা পূর্বের আমি কয়েকটা অঙ্কে করিয়েছি তোমাদের দশমিকের গুণ। 5 6 30 শূন্য, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে একটি 5 6 30 শূন্য, 3 6 2 12 আর 3 15। দেখো ডান দিক থেকে কটা সংখ্যার পরে দশমিক আছে? একটি সংখ্যার পরে, তাই না? তার জন্য আমরা কি করব, একটি সংখ্যার পরে কি করব, দশমিক বসাবো। কত হচ্ছে আমার ফাইনালি 15। তাহলে এফ আই আর এক্স আই প্রথমটা গুণ করে কত বেরোলো 15, দশমিক শূন্য বসানোর দরকার নাই। একইভাবে বাকিগুলো করব আমরা। 6.5 এর সঙ্গে 12 গুণ করি, 6.5 ইন্টু 12 কত হয় দেখো, 5 2 10 শূন্য, হাতে 1, 6 2 12 আর 1 13, 5 6 0 8 7। এখানে একটির পরে কি হবে, দশমিক। ডান দিক থেকে একটির পরে কি করলাম, আমি দশমিক বসিয়ে দিলাম পূর্বের মতো, তাই তো? কত হবে ফাইনালি 78। আর বাকি দুটো আছে, বাকি দুটো করে ফেলি। 12.6 এর সঙ্গে কত গুণ, 26, কত হচ্ছে 5 6 30 শূন্য, 6 2 12 আর 3 15, 5 6 1 6 আর 1 7, 750। ফাইনালি কত, 5 2 10 শূন্য, 2 2 4 আর 1 5, 2 1 2, যোগটা করে দাও 5। দেখো কত হবে 325। কত বেরাচ্ছে আমার 325.0। তাহলে দশমিক শূন্য বসানোর দরকার নেই, আমি কি লিখবো এখানে 325। একইভাবে করব 16.5 এর সঙ্গে 20 গুণ 0 0 0, 6 2 5 2 10 শূন্য, 6 2 12 1 13 3, 2 1 2 আর 1 3। ওকে, বেরিয়ে গেল আমাদের 330। কত হবে 330। এবার আমরা কি করব, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই করতে হবে, অর্থাৎ আমার এই এফ আই এক্স আইটা যোগ করে বসাতে হবে, আর ক্যাপিটাল সিগমা এফ আইটা যোগ করে বসালে কিন্তু অঙ্কটা কমপ্লিট হবে। আমাদের অঙ্কটা এটা খুবই ইজি অঙ্ক, কারণ এর পূর্বের অঙ্কগুলো আমরা করেছি, তাহলে এই অঙ্কটা তো আমাদের কাছে খুবই ইজি মনে হবে না, অতএব ভয় পাওয়ার তো কিছুই নাই। ঠিক এভাবে ঘর করার পরে আমি কি করব, দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এই পরিসংখ্যাটা যোগ করে এখানে বসে, অর্থাৎ ছাত্র সংখ্যা কত আছে বইয়ে দেওয়া আছে দেখো 64, এটা যদি যোগ করা হয় কত হবে 64, এবং যোগ করব কোনটা এফ আই এক্স আই, তার মানে কি লিখবো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, যোগ করে বসাই কত হয় দেখো 5 আর 5 10 আর 18 8, হাতে আমার 1, 3 আর 1 4 আর 2 6, 6 আর 7 13 আর 1 14 4, হাতে আমার 1, 3 আর 3 6 আর 1 7, কত বেরোলো 748। এখন আমরা জাস্ট কি লিখবো, গড়। গড় মান আমাদের খুঁজেছে, তাই তো? লিখবো অতএব গড়, অতএব গড় সমান, গড় নম্বরও লিখতে পারি আমরা, অতএব গড় নম্বর, অতএব গড় নম্বর সমান কি লিখবো, সূত্রটা লিখবো। আমাদের যে প্রত্যক্ষ পদ্ধতিতে যেহেতু আমরা ছকগুলো কমপ্লিট করেছি, তাহলে প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা আমরা এখানে লিখবো, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে 748, তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই যায় কত বসবে 748, 748। ক্যাপিটাল সিগমা এফ আর জায়গায় কত বসবে 64, দেখো মান দেওয়া আছে 64। এখন 748কে 64 দিয়ে ভাগ করব, ভাগ করলে কিন্তু উত্তর কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে। 748কে আমরা কি দিয়ে ভাগ করব 64 দিয়ে, কয়বার যাবে একবার, 0 6 1 7 8, কয়বার যাবে একবার। ভাগটা তোমরা কিন্তু খুব সুন্দর করে করবে, রাফে ভাগটা করে নেবে, নেওয়ার পরে তোমরা এখানে উত্তরটা বসাবে। কত আছে দেখো 4 আর 4 8, 6 আর 4 10, ভাগ করা যাবে না, তার জন্য আমি কি করব দশমিক একটা শূন্য, ভাগ করা যখনই যাবে না তখনই কি করবে দশমিক দিয়ে একটা শূন্য বসাবে। এবার কয়বার যাবে দেখো 6 বার, 6 4 6 24 4, 2 6 6 36 37 38, 384, বিয়োগ করো 4 8 6 10, 8 9, 9 আর 5 14, কত বেরাবে এবার শূন্য, তাই তো?
যেহেতু আমার দশমিক নেওয়া আছে তাহলে আমাকে কি করতে হবে না শূন্য বসাতে হবে। এবার দেখো কয়বার যায়, 8 বার যাবে। যদি 8 বার, হ্যাঁ 8 বার দিলে হয়ে যাবে। 4 8 32 2 হাতে 3, 8 6 8 48 আর 3 51। কত হয় দেখো, 2 আর 8 10। এখানে আমি লিখি না, এখানে লিখি 8 2 4 48 থাকছে। এখানে করে দেখাচ্ছি, জায়গা নাই নিচে তার জন্য 48। তাহলে কি বলবো, আরেকটা শূন্য বসে যাবে কারণ ভাগ করা যাচ্ছে না, তাই তো। কয়বার যাবে দেখো, 6 বার দিয়েছিলাম, হবে না, 7 বার। এটা কয়বার যাবে, 7 বার। 7 4 7 28, 8 হাতে আমার 2, 7 6 7 42 43 44। দেখো 3 দশমিক পর্যন্ত কিন্তু আমাদের বেরিয়ে গেছে। আমাদের উত্তর রাখতে হবে 2 দশমিক, আমার আর দরকার নাই। 3 দশমিক পর্যন্ত হয়ে গেলে হয়ে যাবে, আর তোমাকে ভাগ করতে হবে না। কারণ 3 দশমিক পর্যন্ত আমার দরকার 2 দশমিক, আমি ভাগ করে বের করবো কয় দশমিক পর্যন্ত, 3 দশমিক। এটা মাথায় রাখো সব সময়, যে আমার অ্যান্সারে দরকার 2 দশমিক আর আমি ভাগফলে বের করবো কয় দশমিক, 3 দশমিক। আর ফাও করবো না, ঠিক আছে, সময় নষ্ট করবো না আমরা আর। এবার কথা হচ্ছে, দেখি আমি এখানে লিখি, জায়গা নাই তার জন্য আমি এখানে সমান চিহ্ন দিয়ে লিখলাম। কি বলছি, উত্তর কত হচ্ছে আমার ফাইনালি 11.687। তাহলে 2 দশমিক রাখবো, 6 8 পর্যন্ত রাখবো আমরা। 6 9, কেন 6 9 হলো, 6 8 ছিল, স্যার কেন 6 9 বসালেন? কারণ পূর্বের অঙ্ক তো আমি তোমাদের এই দশমিকের পরে যে এক কখন যোগ করতে হয় সেটা তো আমি তোমাদের বুঝিয়েছি না। দেখো এখানে কি আছে, 8 আছে, আমি তো 2 দশমিক পর্যন্ত রাখবো। 8 এর পরে কি আছে দেখো, এখানে 7 আছে, তাই তো। আমি কি বলছি, আমি যে দশমিক পর্যন্ত রাখবো তার পরের যে ডিজিটটা থাকবে সেটি যদি 5 এবং 5 থেকে যদি বড় হয়, অর্থাৎ 9 পর্যন্ত হয়, 5 6 7 8 9, এই পর্যন্ত 5 থেকে যদি 9 পর্যন্ত সংখ্যা থাকে, তার মানে আমাকে কি করতে হবে না 1 যোগ করতে হবে। তার জন্য 8 এর সঙ্গে 1 যোগ করে কত হলো 9। এবং আমি এখানে কি লিখবো, প্রায় শব্দটা লিখবো। কেন প্রায় শব্দটা লিখবো, কারণ আমি দশমিকের পরে আমার সব ডিজিট, দশমিকের পরে সব সব ডিজিট কিন্তু আমি এখানে বসাইনি, তার জন্য আমি কি লিখলাম, প্রায়। তো এটা আমি মুছে দেই এখন। তোমাদের কিন্তু দেখতে দেখতে 26.1 এর সব অঙ্কগুলি কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কারোর কোনো প্রকার অসুবিধা হবে না। এবং আমি অলরেডি বলে দিয়েছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটি। 10 দাগের অঙ্ক তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আছে। তারপরও সব অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ, যে শুধু 10 দাগটাই করবে তোমরা তা নয়। কারণ 10 দাগ বাদে অন্য অঙ্ক করতে পারে, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বলে ওটাই পড়বে তার কোনো কথা নেই। তোমরা অন্য অঙ্কগুলো করবে খুব মনোযোগ সহকারে। তাহলে কিন্তু এই যে 26.1 থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে অবশ্যই একটি অঙ্ক থাকবে। তো এখান থেকে 4 নাম্বার থাকবে, একটি অঙ্ক মানে 4 নাম্বার। আর 4 নাম্বার কিন্তু তোমরা অবশ্যই সহজে পেয়ে যাবে, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা হবে 26.2। তোমরা মনোযোগ সহকারে পরবর্তী যে ভিডিওগুলো আসবে দেখবে, তাহলে তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে সুবিধা হবে। সকলকে ধন্যবাদ।